লাভটা কার হচ্ছে? লাভটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের। একদম সিম্পল, পুরো জিনিসটাই একদম পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আমি বলি আপনাকে, শাহবাগে যে ঘটনাটা হয়েছে, শাহবাগের ঘটনার দৃশ্য তো অনেকে মনে করছে যে বোধহয় এনসিপির সঙ্গে জামাতের একটা বিরোধ তৈরি হয়েছে। এনসিপিকে বোধহয় বলা হচ্ছে, অনেকে ধারণা করেছিল, বলা বলি করছিল এনসিপি কি জামাতের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এনসিপি যে জামাতের পেটের মধ্যে ঢুকে নেয় এটা প্রমাণ করার জন্য তাদের এটা বলা দরকার ছিল, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। কারণ এনসিপির পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়েছে যে এই ধরনের জিনিসকে তারা সাপোর্ট করে না। এটা কিন্তু একটা বিষয়। কিন্তু আপনি কথা ভাবেন তো, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় অথবা সাইদির বাংলায় ঠাঁই, এগুলি বলার কারণটা কি? দেখি এমনি এমনি বলছে কেউ, কোনো কারণ ছাড়াই বলছে। ডক্টর ইউনূস কমপক্ষে তিনবার, আমি তিনবার শুনেছি, আমি নিজে পড়েছি, আমি এই তিনটা বিদেশি সংবাদ মাধ্যমকে উনি বলেছেন যে ওনার সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই বলেছেন। তারপরে উনি কিন্তু নিষিদ্ধ করলেন। উনি তাকে জিজ্ঞাসা করে কেন করলেন, উনি কি বলবেন? উনি বলবেন যে আমি চাপে পড়ে নিষিদ্ধ করি। এই দেখেন এখানে চাপ দেওয়া হচ্ছে, এবং ওই যেখান থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মৌলবাদীরা কিন্তু উঠে আসছে। তারা কিন্তু সেই ইসলামিক ফোবিয়া ওই ধরনের আলোচনা কিন্তু বলতেছে, জঙ্গিরা কিন্তু উঠে আসছে। এখন আমি কি করব? এবং শেষ পর্যন্ত উনি আস্তেই করে বলবেন, এখন যদি ইলেকশন দেয় ওরাই পাওয়ারফুল, ওই জঙ্গিরা আবার ক্ষমতায় আসবে। ইউরোপিয়ানরা বলবে তাহলে থাক, কদিন পরে ইলেকশন দেন। আলোচনা শেষ। বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে, বগুড়ায় ঘুরছে না, আরো অনেক জায়গায় ঘুরবে। এটা হলো গিয়া এদেশে যে মৌলবাদীরা শক্তিশালী হয়ে ফিরে আসতেছে, এই জিনিসটা ইউরোপিয়ানদের কাছে বলার একটা প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা যখন প্রতিষ্ঠিত করা যাবে, তখন ওনার আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে খায়েশ, সেই খায়েশটা আরো জোরালো ভিত্তি পাবে। সহজ হিসাব ভাই, এছাড়া আর কোনো হিসাব নাই। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রিকশার ব্যাপারে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, রিকশা ভেঙে ফেলা হচ্ছে, এই ঘটনাগুলো প্রচুর আলোচনা এসেছে। ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা দু এক ক্ষেত্রে ঘটছে, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কি আর কোনোভাবে করা যেত? আমি একটা প্রথম কথা বলি আপনাকে, দেখেন ঢাকা শহরে আপনিও চলাচল করেন, আমিও চলাচল করি। ঢাকা শহরে কোনো রিকশায় কি ব্যাটারি চালিত কি ব্যাটারি চালিত না, কোনো রিকশার কোনো রেজিস্ট্রেশন আছে নেই। পৃথিবীর আপনি দ্বিতীয় একটা শহর দেখান, পৃথিবী বাংলাদেশের বাইরে, যে শহরে কোনো একটা যানবাহন চলে, একটা যান চলে, কিন্তু যার কোনো রেজিস্ট্রেশন নাই, দেখেন তো আপনি। ভারতের অনেক জেলা শহরে কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সা চলে, অনেক জেলা শহরে, প্রত্যেকটা রেজিস্ট্রেশন আছে। কেবল তাই না, সেই গাড়ি চালানোর জন্য যে চালক, তারও একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। ট্রেনিং ছাড়া, ট্রেন লোক ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া, সার্টিফিকেট ছাড়া সে এটা চালাতে পারবে না। তো এই এজাজ সাহেব যে নাকি কোনো একজনের আত্মীয়র কোটায় যে ওখানে মেয়র হয়েছেন, আচ্ছা উনি যে মেয়র হয়েছেন, ওনার কি এই ধরনের প্রশাসনিক কোনো ধরনের দক্ষতা আছে প্রমাণিত? এর আগে কখনো করছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেবের মনে হয়েছে যে সেই হলো সবচেয়ে যোগ্য লোক। ওনার মনে হওয়ার ভিত্তিটা কি? ওনার কি অনেক অভিজ্ঞতা? যিনি মনে করতে পারেন এই লোকটা সবচেয়ে যোগ্য, তাকে নিয়ে ওখানে বসাই দিয়েছেন। সে এক একটা মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত দিচ্ছে, এটা ভাঙ্গে, ওটা ভাঙ্গে, সেটা ভাঙ্গে। আরে ভাই, তুমি যে এই ইঞ্জিন চালিত রিক্সাটাকে বন্ধ করতে আসছো, তোমার এখানে যত রিক্সা চলে ইঞ্জিন চালিত অথবা ইঞ্জিন চালিত নয়, ব্যাটারি চালিত অথবা চালিত নয়, তোমার এগুলো রেজিস্ট্রেশন আছে? তোমার দায়িত্ব তো রেজিস্ট্রেশন করানো, ওটা করো না কেন? ওটা করলে তো সরকারের কিছু ইনকাম হয়। যখন আপনি রেজিস্ট্রেশনের মতো সবগুলোকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি তো ওইটাই করতেছেন না। আপনি হুট করে যে একদিন হঠাৎ করে মনে হলো যাই কিছু নিয়ে আসি, আইনা নিয়ে একটা খপ করে ধরলেন, ধরে নিয়ে একটা ব্যাগে চলে গেলে ভেঙে একটা ভিডিও টিডিও করে দেখা দিলেন যে বিরাট বীর আপনি কাজ করছেন, এমন বীরত্বের সঙ্গে কাজ করছেন যে কিছুক্ষণ পরে আবার ওটার ক্ষতিপূরণ দিচ্ছেন। তো হলোটা কি? হলোটা কি? অযোগ্য লোককে যখন আপনি এক জায়গায় বসাবেন, তখন তারা এগুলি করবে। এবং অযোগ্য লোকে যারা বসায় তারা হলো আরো অযোগ্য। এদের হাতে, এই সমস্ত অযোগ্য লোকের হাতে দেশ পড়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে। এই ক্ষেত্রে নির্বাচন যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডিসেম্বরে হোক বা সামনের বছরের শুরুর দিকে হয়ে যায়, তাহলে কি এই সমস্যাগুলোর অনেক কিছু সমাধান হয়ে যাচ্ছে?
না, খুব সমাধান হয়ে যাবে এরকম আমি মনে করি না। কারণ যে লোকগুলি নির্বাচিত হয়ে আসবে আমাদের দেশের লোকই তো, এই মাটির থেকে তো উঠে আসবে, এই মাটির থেকে কি আর উঠে আসবে। তারপরে একটা জিনিস যেটা হবে সেটা আমি বলি, বেসিক যে পার্থক্যটা সেটা হলো নতুন যে সরকারটা আসবে সেই সরকারটা কিন্তু এক ধরনের ভয় থাকবে, এক ধরনের জবাবদিহিতার ভয় থাকবে। তারা চিন্তা করবে আমি যে কাজটা করছি এই কাজটা করতে গেলে ভুল হলে পর আমার কিছু কিন্তু পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে। কারণ ওই হাসিনারা বলে যে নির্বাচনকে নিয়ে উনি যে মানে একটা প্রহসন বানিয়ে ফেলেছিল, ওরকম তো আর হবে না এরপর। কাজে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জবাবদিহিতে আছে। আপনি বলেন তো এদের কি জবাবদিহিতে আছে? কোনো জবাবদিহিতে তো নাই। আমি মানবিক করিডোর দিব, এত আলোচনা হচ্ছে যে আপনি কার সঙ্গে আলাপ করে করলেন, পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে করেন। দেখেন মানে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তখন এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই গভর্নমেন্ট কিন্তু সমস্ত দলগুলি নিয়ে বসে। যেমন ইন্ডিয়াতে এবার যেটা হলো, তারা কিন্তু সব দলকে নিয়ে বসছিল, বসার কোনো দরকার পড়ে না, বাট বসে। এটাই হলো সৌজন্যতা। এখানে কার সৌজন্যতা কে দেখাচ্ছে? বলে বলে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আরে বাবা তুমি কে? কে তুমি? কেন তুমি? তুমি যে এখানে আসছো কেন? তুমি কি একদম কম্পিটিশন দিয়ে আসছো? কোনো পরীক্ষার মাধ্যমে আসছো? জনগণের কাছে ভোট দিয়ে আসছো? খালি বলে যে আমাদের ওই গণঅভ্যুত্থানের সরকার এত বাড়ছি। গণঅভ্যুত্থানের সময় কেউ কি গণঅভ্যুত্থানের আন্দোলনকারীকে যদি বলতো যে ওনারা তো আন্দোলন করছো, ওনাকে যদি বলতো ভাই তোমরা ভালো মতো আন্দোলন করো, আন্দোলন যদি করো তাহলে খলিলুর রহমানকে আমরা নিরাপত্তা উপদেষ্টা বানাবো, কেউ আন্দোলন করতো? এটা কে? গণঅভ্যুত্থানের চেতনা এটা না, এটা হলো ডক্টর ইউনূসের পছন্দ, পিনাক হিসেবে পছন্দ। এটা কে না জানে? পিনাক হিসেবে আমার বলে কি খুশি, একটা আইটিভি বানাই ফেলাইলো, এতদিন একজন যোগ্য লোক কেনা হয়েছে, তার পছন্দ। তো এটা কি গণঅভ্যুত্থানের চেতনা নাকি ভাই? স্বাস্থ্য উপদেষ্টা যারা বানাইছেন আপনি, নূরজাহান বেগম, যে তখন আপনি বলতেন যে আন্দোলনটা ভালো মতো করো, যদি তোমরা জিততে পারো তাহলে কিন্তু নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। যে বলতো সে মার খেয়ে চলে যায় যে বেটা তুই কার কথা বলতে আসছিস? এটা গণঅভ্যুত্থানের সরকার না, এটা ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষই চিনে না। ডক্টর ইউনূস আপনি দেখেন না খবর নিয়ে, এই দায়িত্বে আসার আগে সে দেশে থাকতো কয়দিন আর বিদেশ থাকতো কয়দিন। বিদেশ যাওয়ার যে মোমেন্টাম ওটা তো তারা এখনো যায় নাই, কিছু হলে চলে যায়, একটা সেমিনার চলে যায়। ভাই একটা দেশের সে সরকার প্রধান, তার কি এগুলো মানায় নাকি জি যে চলে যায় অপটাপট? তো এইগুলি বলে লাভ নাই। কাজে এদের ওই সৌজন্যতাটুকু নাই, ওইটুকু ফিলিংসও কাজ করে না যে এই ধরনের বড় কাজ করতে গেলে যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা মতামত নিতে হয়। এদের কোনো জবাব দিতে তো নাই। কাজেই আমাদের দরকার এমন একটা সরকার, যে সরকারই হোক, হয়তো মন্দ হবে কিন্তু